আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই জানো, কোভিড-19-এর কারণে আমরা সরাসরি ক্লাস নিতে পারতেছি না, তাই আমাদের অনলাইন ক্লাস ব্যবস্থা শুরু থেকেই তোমাদের সঙ্গে আমরা আছি এবং তোমাদের অনেক ক্লাস আমরা নিচ্ছি। আশা করি তোমরা দেখছো এবং দেখে উপকৃত হচ্ছ। শুধু তাই না, তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে এবং তোমরা ক্লাসও যেমন করবা তখন তেমনই যথারীতি অ্যাসাইনমেন্টও জমা দিচ্ছ। সেই জমা দানের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার জন্য এই অ্যাসাইনমেন্টগুলোই কাজে লাগবে হয়তো। আর পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা নিশ্চয়ই দেশের সমস্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট আছো। নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের কোভিড-19 পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। সরকারি তরফ থেকে সেভাবেই বলা আছে যে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। আর আমরা তোমাদের এখনও টিকাদান কর্মসূচি শুরু হয়নি। যখন শুরু হয় তোমরাও হয়তো আশা করি নিয়ে নেবে সরকারি অনুযায়ী। আমি সাজদা পারভিন, তোমরা আগেও নিশ্চয়ই দেখেছো, অনেকগুলো ক্লাসই তোমাদের সাথে নিয়েছি। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই পত্রের আমি ক্লাস নিই। এর দ্বিতীয় পত্রের ক্লাস একটা চ্যাপ্টার আমি পড়াছিলাম, পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান। সেই কর্মী সংস্থানের ক্লাসে আমি অনেকগুলো অলরেডি মনে হয় 5টা-6টা ক্লাস নিয়েছি এই টপিক্সের উপর। আসলে এই টপিক্সটা এত বড়, আমাদের জীবন আর আমাদের জীবনের সাথে এত সম্পৃক্ত, যার কারণে একটু সময় লাগছে। সময় লাগলেও আমরা কি আলোচনা করেছি এ পর্যন্ত সেই 5টা বা 6টা ক্লাসে, সেটা যদি তোমাদের একটু মেমোরাইজ করাই দিই বা মনে করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা পড়েছিলাম কর্মী সংস্থানের ধারণা বা সংজ্ঞা। মনে আছে তোমাদের নিশ্চয়ই, কর্মী সংস্থান কাকে বলে? যে প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় জনবল সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন করা হয় তাই কর্মী সংস্থান। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু হয় নির্বাচন দিয়ে আর শেষ হয় অবসর দিয়ে। এই অবসর গ্রহণ, এই যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে মিলিয়ে আমাদের কিন্তু কর্মী সংস্থানের অংশ। তাহলে কর্মী সংস্থান আমাদের জীবনের জন্য বা আমাদের কর্মসংস্থানের জন্য খুব জরুরি একটা বিষয়। তোমরা নিশ্চয়ই জানো, আমি কর্মী সংস্থান চ্যাপ্টারটা পড়াচ্ছি। আর এই কর্মী সংস্থানের সংজ্ঞাটা আমরা প্রথমে পড়েছিলাম। তারপর কর্মী সংস্থান আর মানব সম্পদ, এই দুইটা সম্পর্কে ধারণা বা সম্পর্ক করেছিলাম। তোমাদের মনে আছে কিনা একটু মনে করে দেখো, যে কর্মী সংস্থান বলেছিলাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। আর এই যে কর্মী সংস্থানের মধ্যে যে জনবল সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, এই দক্ষ জনশক্তি যখন প্রশিক্ষণ দেওয়া হয় তখন কিন্তু সে মানব সম্পদে পরিণত হয়। অর্থাৎ একজন অদক্ষ লোক চাকরি পেতে পারে, তখন কর্মী সংস্থান হবে ঠিকই, কিন্তু তাকে যখন প্রশিক্ষণ দেওয়া হবে, কাজের সাথে দক্ষ হবে, সে কাজ করতে পারবে, তখনই সে কী হবে? মানব সম্পদে পরিণত হবে। অর্থাৎ মানব সম্পদে যখন সে পরিণত হবে তখন সে দক্ষভাবে কাজ করতে পারবে। এরপরে আমরা পড়েছিলাম মানব সম্পদ ব্যবস্থাপনার দুইটি সংজ্ঞা এবং এর প্রক্রিয়াগুলো আমরা পড়েছিলাম। কর্মী সংস্থানের গুরুত্ব পড়েছিলাম বা উদ্দেশ্য পড়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। এই কর্মী সংস্থানের গুরুত্ব বা উদ্দেশ্যের মধ্যে ছিল দক্ষ যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ ছিল, কাম্য সংখ্যক কর্মী নিয়োগ ছিল, অর্থাৎ কতজন কর্মী আমাদের প্রয়োজন সেটা ছিল, কর্মী মূল্যায়ন ছিল, সে কতটুকুন কাজ করতে পারছে, দক্ষতার সাথে কাজ করছে না অদক্ষতার সাথে কাজ করছে, এর ফলে কর্মীর চাহিদা আছে, সেই কর্মীর চাহিদা নিরূপণ করা ছিল, শ্রম বিভাগের উন্নয়ন ছিল, ব্যবস্থাপনার দক্ষতা। এরপর ছিল কর্মী সংস্থান প্রক্রিয়া। সেই প্রক্রিয়া আমরা 8টা স্টেপ দিয়ে আমরা সেই কর্মী সংস্থানের প্রক্রিয়া পড়েছিলাম। তারপরে কর্মী সংগ্রহ ছিল। কর্মী সংগ্রহ আমরা পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এটা কর্মী সংস্থানের প্রথম ধাপ ছিল এবং এই কর্মী সংস্থানের প্রথম ধাপ অনুযায়ী, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের জন্য প্রতিভাবান, উদ্যমশীল, সম্ভাবনাময় কর্মী খুঁজে বের করা হয় এবং তাদের চাকরি লাভে উৎসাহিত করা হয়, তাকে কর্মী সংগ্রহ বলে। এবং
এই কর্মী সংগ্রহের উৎস ছিল দুইটি, একটা ছিল অভ্যন্তরীণ উৎস আর একটা ছিল বাহ্যিক উৎস। গত ক্লাসে আমরা কর্মী সংগ্রহের যে অভ্যন্তরীণ উৎস এর সুবিধা এবং অসুবিধা আমরা পড়েছিলাম, আর আজকে পড়ব কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস এর সুবিধা ও অসুবিধা। অর্থাৎ অভ্যন্তরীণ উৎসগুলো ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়, অভ্যন্তরীণ উৎস ছিল হচ্ছে পদোন্নতি, কর্মীদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন, বর্তমানে কর্মীদেরও সুপারিশকৃত প্রার্থী, শ্রমিক সঙ্গে সুপারিশকৃত প্রার্থী। এই যে সমস্ত উৎস, এই উৎস থেকে কিভাবে সংগ্রহ করা হয় কর্মী, সেটার সুবিধা কী ছিল, অসুবিধা কী ছিল, সেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আর আজকে পড়বো আমরা বাহ্যিক উৎস, অর্থাৎ সেই বাহ্যিক উৎসগুলো কি তোমাদের মনে আছে? একটু মনে করি আমরা। বাহ্যিক উৎসগুলোর মধ্যে ছিল বিজ্ঞাপন, ব্যক্তিগত আবেদন, চাকরি বিনিয়োগ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, সংঘ বা সংস্থাসমূহ, মেধা শিকার, জব কেয়ার, অবসরপ্রাপ্ত ব্যক্তি, ইন্টারনেট ইত্যাদি। এই যে বাহ্যিক উৎস, এই উৎস থেকে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। সেই কর্মী সংগ্রহের যদি করি আমরা সেই বাহ্যিক উৎস থেকে, সেই করলে আমাদের জন্য কি সুবিধা আছে, আমাদের প্রতিষ্ঠানের জন্য কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, সেটা আমরা আজকে পড়ব। প্রতিষ্ঠানে শূন্যপদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনবল সংগ্রহের জন্য বাইরের উৎস থেকে কর্মী সংগ্রহকে বাহ্যিক উৎস বলে। তাহলে কি হলো, প্রতিষ্ঠানে অভ্যন্তরে যারা ছিল সে তাদেরকে পদোন্নতির মাধ্যমে আমরা যখন পদোন্নতি দেই সেটাকে বলে অভ্যন্তরীণ উৎস। আর প্রতিষ্ঠানের বাইরে যারা কর্মরত, যারা তোমরা এই যে চাকরি করো না কিন্তু তোমরা পাশ করবা, তখন তোমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত করবা, এই যে তোমরা যে দরখাস্ত করলে এইটার প্রক্রিয়ার নামই হচ্ছে বাহ্যিক উৎস। তাহলে বাহ্যিক উৎস হচ্ছে বাইরে থেকে, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে থেকে যখন কর্মী সংগ্রহ করা হয় তার নাম বাহ্যিক উৎস। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের উচ্চ স্তরের নির্বাহী সংগ্রহের জন্য বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ, কর্মী ও নির্বাহী সংগ্রহ কার্যকর ও অধিক ফলপ্রসূ। তাহলে বাহ্যিক উৎস কোথায় কোথায় কাজ করে? বৃহদায়তন প্রতিষ্ঠান, অর্থাৎ বৃহদায়তন মানে বড় প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠানের উচ্চ স্তরে, অর্থাৎ আমাদের উচ্চ স্তরে যখন, অর্থাৎ প্রতিষ্ঠান আমরা জানি আমাদের ম্যানেজমেন্টের লেভেল তিনটা, একটা আছে নিম্ন স্তর, মধ্য স্তর আর উচ্চ স্তর। তাহলে প্রতিষ্ঠানের উচ্চ স্তরে নির্বাহী সংগ্রহের জন্য, আমাদের যে সিইও বা নির্বাহী, এই সংগ্রহের জন্য বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যদি করা হয় তাহলে প্রতিষ্ঠান কি হয়, অধিক লাভবান ও ফলপ্রসূ হয়। তবে এ পদ্ধতির ও কতিপয় সুবিধা ও অসুবিধা রয়েছে, নিম্নে এদের উল্লেখ করা হলো। যেমন সুবিধা সমূহ যদি আমরা আগে বলি, যোগ্য ব্যক্তি, অর্থাৎ যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা যায়। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী যে কোনো মানের যে কোনো সংখ্যক কর্মী সংগ্রহ করা সম্ভব। যোগ্য ব্যক্তি বলতে আমি যে কাজের জন্য উপযুক্ত লোক খুঁজছি, সেই উপযুক্ত লোক খুঁজতে গেলে বা পেতে গেলে আমার কি ধরনের লোক প্রয়োজন, কি যোগ্যতা সম্পন্ন লোক প্রয়োজন। যেমন আমি যদি খুঁজি যে আমার ম্যানেজমেন্টের লোক দরকার, কিন্তু আমি যদি সেখানে অ্যাকাউন্টিংয়ের লোক বা ফিনান্সের লোক সংগ্রহ করি তাহলে কিন্তু যোগ্য হবে না। তাহলে ম্যানেজমেন্টের জন্য যে লোক প্রয়োজন সেটা ম্যানেজমেন্ট থেকেই সংগ্রহ করতে হবে। আবার আইসিটি ডিপার্টমেন্টের জন্য যে লোক দরকার সেটা আইসিটি ডিপার্টমেন্ট থেকেই হওয়া দরকার। তাহলে এইটা তো তোমার আগের থেকে অভ্যন্তরীণ উৎসে তুমি সেটা পাবা না। তাহলে কোন উৎস থেকে পেতে হবে? তোমাকে বাহ্যিক উৎস থেকে পেতে হবে। অর্থাৎ বাহ্যিক উৎস হচ্ছে যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা যায়। অর্থাৎ আমি যদি বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করতে চাই, এর সুবিধা হচ্ছে কি, যোগ্য ব্যক্তি পাওয়া যাবে। অর্থাৎ আমি আমার প্রতিষ্ঠানে কোন ধরনের যোগ্য ব্যক্তি দরকার সেই চাহিদা অনুযায়ী আমি কি করতে পারবো, মানব সম্পদ নির্বাচন করতে পারবো। নতুন মেধার প্রবেশ ঘটে, নতুন মেধাবী ও দক্ষতা সম্পন্ন কর্মী সংগ্রহিত হয়। নতুন মেধার প্রবেশ ঘটে, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যারা পূর্ব থেকেই কাজ করে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর যারা বাইরে থেকে আসবে তারা হচ্ছে আমার বাহ্যিক উৎস। তাহলে বাইরে থেকে যারা আসছে তারা তো আমার কাছে নতুন ব্যক্তি, কিন্তু আমার প্রতিষ্ঠানের মধ্যে যারা আছে তারা তো আমার কাছে পুরাতন ব্যক্তি। তাই আমরা বলছি যে নতুন মেধার প্রবেশ ঘটে, নতুন মেধাবী ও দক্ষতা সম্পন্ন কর্মী সংগঠিত হয়। এতে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়। অর্থাৎ পুরাতন কর্মীরা কাজ করতে করতে একঘেয়েই হয়ে যেতে পারে, কিন্তু নতুন লোক কাজ করতে গেলে সে কিন্তু অনেক
আগ্রহ সহকারে অনেক উদ্দীপনা নিয়ে কাজ করে, অর্থাৎ তারও তো চাকরি দরকার। সে নতুন চাকরি পেলে তার মেধার বিকাশ ঘটাতে পারবে, সে যা শিখলো তার ছাত্র জীবনে সেটার বিকাশ ঘটাতে পারবে। তাই আমরা বলছি যে কর্মী যদি আমরা বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করি তাহলে নতুন মেধার প্রকাশ ঘটবে, নতুন মেধাবী ও যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ হবে। 3 নম্বরে আছে হচ্ছে, তার মানে 2 নম্বরে আমি কি বললাম, নতুন মেধা, নতুন মেধার বিকাশ। আর 3 নম্বরে পাবো আমরা প্রশাসনিক জটিলতা হ্রাস। জটিলতা হ্রাস মানে কি, অর্থাৎ আমি যদি অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে যাই আমার কর্মী, তাইলে কি হয়, দেখা গেছে আমার অভ্যন্তরীণ 10 জন লোক 10 জনকে নির্বাচন করার জন্য অনুরোধ করলো বা সুপারিশ করলো, সেখান থেকে আমার হয়তো 10 জন প্রয়োজন না, 7 জন প্রয়োজন। তা 7 জন প্রয়োজন হলে কোন 3 জনকে বাদ দিব বা কোন 3 জনের সুপারিশ আমরা বাদ দিব, সেটা কিন্তু নির্বাচন করা বা সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া খুবই জটিল একটা প্রক্রিয়া, এবং এতে মনোমালিন্য সৃষ্টি হয়, প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিন্তু যদি আমরা বাহ্যিক উৎস থেকে এটা সংগ্রহ করে থাকি, তাইলে আমাদের কিন্তু কি হবে, নতুন মেধার কি হবে, প্রশাসনিক যে জটিলতা থাকবে সেই জটিলতা হ্রাস পাবে। শুধু তাই না, অধিক শূন্যপদ পূরণ একসঙ্গে করা যায়, ফলে প্রশাসনিক জটিলতা দ্রুত হ্রাস পায়। এবং অভ্যন্তরীণ উৎস থেকে যখন সংগ্রহ করা হয় তখন 1 জন 2 জন 5 জন হয়তো নিবে, কিন্তু যদি 100 জন 200 জন 500 জনকে নির্বাচন করার কথা থাকে, তাহলে সেখানে কিন্তু আমাদের পুরাতন অর্থাৎ নতুন পদ্ধতি গ্রহণ করতে হবে, বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করতে হবে। নতুন কর্মসংস্থানের সুযোগ। অর্থাৎ আমাদের প্রত্যেক বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা অনেক ছাত্রকে কিন্তু পড়াশোনা শেষ করে বের হয়। আমরা যদি শুধু অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করি কর্মী, তাইলে নতুন উৎস থেকে অর্থাৎ যারা পাশ করে বেরোয় তারা বেকার থেকে যাবে। তাই আমাদের কাজ হচ্ছে, নতুন যদি আমরা বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করি তাইলে কিন্তু আমাদের নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। সৃষ্টি বাহির থেকে বিপুল সংখ্যক কর্মীর মাধ্যমে সংগ্রহ করা হয়, এতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের সুবিধাসমূহ। এবার আসো অসুবিধাসমূহ কী কী, অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই সুবিধা যেমন আছে তেমনই অসুবিধাও আছে। তাইলে আমরা সুবিধার মধ্যে কি কি পড়লাম, যোগ্যতা ও দক্ষতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা যায়, নতুন মেধার বিকাশ ঘটে, প্রশাসনিক জটিলতা হ্রাস পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এবার আসো অসুবিধাসমূহ। কি কি অসুবিধা সৃষ্টি হয়, বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করার জন্য আমাকে কি কি বাহ্যিক সমস্যার সৃষ্টি হয় সেটা। সুবিধার পাশাপাশি এর কতিপয় কিছু অসুবিধাও দেখা দেয়। এর অসুবিধাগুলো হচ্ছে, সময় সাপেক্ষ কর্মী সংগ্রহ ও নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়, এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা। যেমন তোমরা জানো, এই যে কোভিড-19, এই কোভিড-19-এর কারণে আমাদের দেশের, শুধু আমাদের দেশের না, সারা বিশ্বের আমাদের কিন্তু কর্মসংস্থানের সমস্যা শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে, সারা দেশে নতুন কর্মসংস্থান বা বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ যত পরিমাণ হয়, শতকরা হিসাবে তার 15% মাত্র নিয়োগ হয়েছে গত 2 বছরে। তাহলে 85% লোক কিন্তু নিয়োগ হয়নি। তাহলে 85% লোক যখন নিয়োগ হয়নি, তার মানে বেকারত্ব কিন্তু 85% বেড়ে গেছে, তাই তো? তাহলে 85% বেকারত্ব বেড়ে গেলে দেশের উপর কি হয়ে গেছে, চাপ সৃষ্টি হয়ে গেছে। এখন মানুষের সেজন্য খুবই অভাব অনটন সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের কিসের জন্য এটা হচ্ছে, পরিস্থিতির কারণে। এখন এই যে পরিস্থিতি, একটা নির্বাচন অর্থাৎ আমাদের 2 বছর 2.5 বছর আগে যে সমস্ত সার্কুলার হয়েছিল চাকরির জন্য, সেগুলো কিন্তু এখনও নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়নি। তাহলে এটা কি ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ব্যয়বহুল, যার কারণে দ্রুত সংগ্রহ করা যায় না। 2 নম্বরে ব্যয়বহুল। আগেই বললাম ব্যয়বহুল, এটা কারণ হচ্ছে তোমার কাছ থেকে ফর্ম সংগ্রহ করা হবে, তোমার পরীক্ষা নেওয়া হবে, সেখান থেকে তোমার অভিজ্ঞতা পরীক্ষা হবে, বিভিন্ন স্টেপ অতিক্রম করার পরে তুমি চাকরি পাবা। এই যে প্রত্যেকটা ধাপ অতিক্রম করার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। আর এই প্রচুর ব্যয় হয় বিধায় প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেক সময় অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করতে চায়। আর যেহেতু আমাদের
প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা সহজ হয়, তাই আমাদের এখানে এটা একটা অসুবিধা। 3 নম্বরে হচ্ছে উপযুক্ত কর্মী বাছাইয়ের ক্ষেত্রে তাদের একাডেমিক সার্টিফিকেট ও সামান্য কিছু পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলে অনেক সময় যোগ্য উপযুক্ত কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হয় না। যেমন আমরা শুধু চিন্তা করি, আমাদের অনেক লোক যখন নিয়োগ দেয়, 500-1000 লোক যখন নিয়োগ দেয়, তখন হাতে কলমে সে পারে কি পারে না কাজ সেটা আমরা পরীক্ষা নিতে পারি না। শুধুমাত্র তার একাডেমিক সার্টিফিকেট আর সামান্য কিছু পরীক্ষার ফলে আমরা তাদেরকে নিয়োগ দিয়ে থাকি। এই নিয়োগের ফলে তাকে আমরা যে কাজের জন্য মনোনীত করেছি বা যে কাজের জন্য তাকে চাকরি দিচ্ছি, সেই কাজটা বা সেই চাকরিটা সে যথাযথভাবে দক্ষ নাও হতে পারে সেই কাজের জন্য। এটা আমাদের একটা সমস্যা। প্রভাব মোকাবেলা, এক্ষেত্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পক্ষ যেমন রাজনৈতিক, শ্রমিক সংঘ, স্থানীয় প্রতিনিধি ইত্যাদির প্রভাব ও চাপ বা সুপারিশ মোকাবেলা করতে হয়। বাহ্যিক উৎস থেকে যখন সংগ্রহ করা হয়, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ উৎস যেমন শুধু আমাদের অভ্যন্তরীণ কর্মীদের বিভিন্ন সুপারিশ থাকে, কিন্তু বাহ্যিক উৎস থেকে কর্মী যখন সংগ্রহ করতে হয় তখন কিন্তু আমাদের বাইরের অনেক বেশি চাপ আমাদেরকে মোকাবেলা করতে হয়। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদের সুপারিশ বিভিন্নভাবে আসে, সেটা আমাদের ওভারকাম করা খুব কষ্ট। পুরাতন কর্মীদের মধ্যে অসন্তোষ ও অবাধ্যতা জন্ম নেয়। অভ্যন্তরীণ উৎস থেকে এতদিন যদি সংগ্রহ করে থাকো, তারপরে যদি আবার বাহ্যিক উৎস থেকে যাও, তাহলে অভ্যন্তরীণ যারা সুপারিশ করতো তারা অসন্তোষ প্রকাশ করে, আমাদের লোক থাকতে আরেকজনের লোক নেছে। এই যে সমস্যা, এই সমস্যাটা সৃষ্টি হয়। সমন্বয়ের সমস্যা, নতুন কর্মীরা এই কর্মক্ষেত্রে পুরাতন কর্মীদের সাথেও তাদের কাজের সমন্বয় বা খাপ খাওয়াতে পারে না, এতে অনেক সময় লাগে ও বেশ বেগ পেতে হয়। তবে এসব অসুবিধা থাকা সত্ত্বেও বলা যায় বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস বেশি প্রচলিত ও কার্যকর বলে বিবেচিত হয়। তাহলে আজকে আমরা কি পড়লাম? কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা ও অসুবিধা সমূহ। তাহলে প্রথমে পড়লাম কর্মী সংগ্রহ, বাহ্যিক উৎসের কর্মী সংগ্রহ কাকে বলে, অর্থাৎ বাইরের উৎস থেকে যে কর্মী সংগ্রহ করা হয় সেটা। আর এই বাহ্যিক উৎস থেকে যে কর্মী সংগ্রহের জন্য যে ধাপ, যে সুবিধা, সেই সুবিধার মধ্যে প্রথমেই পড়েছিলাম যোগ্যতা দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ করা যায়, নতুন মেধার বিকাশ ঘটে, প্রশাসনিক জটিলতা হ্রাস পায়, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এবং অসুবিধাসমূহের মধ্যে আমরা পড়লাম এটা সময় সাপেক্ষ, ব্যয়বহুল, উপযুক্ত কর্মী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়, আর প্রভাব আসে, বাইরের প্রভাব থেকে প্রভাব মোকাবেলা করতে হয়। আর আছে হচ্ছে পুরাতন কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, আবার সমন্বয়ের অভাব ঘটে, অর্থাৎ নতুন যে কর্মী আসে সেই কর্মীরা অনেক সময় সমন্বয় বা অ্যাডজাস্ট করতে পারে না। অ্যাডজাস্ট করতে না পারার কারণে আমাদের কাজের কি হয়, স্থিরতা সৃষ্টি হয় বা মন্দা ভাব আসে। এই হচ্ছে আমাদের কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস সুবিধা ও অসুবিধা। এরপরে আমরা এই চ্যাপ্টারের কর্মী নির্বাচন পড়ব, এবং এই যে আমরা এতক্ষণ ধরে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের কথা বারবার বলতেছিলাম, এই কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস থেকে কীভাবে করা যায়, কতগুলো ধাপ অতিক্রম করে করা যায়, এটাই আমরা আগামী ক্লাসে পড়ব। তার আগে তোমাদের বলি যে তোমরা এই কোভিড-19 পরিস্থিতিতে লকডাউন, তোমরা জানো যে লকডাউন তুলে নিয়েছে। লকডাউন তুলে নিলেও তোমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করবা, সব সময় মাস্ক পরবা, অকারণে বাইরে যাবা না। কারণ এই মুহূর্তে আমরা এতদিন ধরে দেখছিলাম যে শুধু যারা অসুস্থ বা যাদের 50 ঊর্ধ্ব বয়স্ক কোভিড কিন্তু তাদেরকেই বেশি আক্রান্ত করতেছিল, কিন্তু এখন কিন্তু তা না, প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট আসছে ওটা কিন্তু অল্প বয়সে, অর্থাৎ 17, 18, 19 বছরের ছেলেদেরকে কিন্তু আক্রান্ত করছে। শুধু আক্রান্তই না, এদের অনেক বেশি জটিলতা সৃষ্টি হচ্ছে, এবং এই সমস্ত জটিলতার কারণে কিন্তু অনেকেরই কিন্তু অনেক বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা অনেককে হারিয়ে ফেলছি, আমাদের অনেক পরিবারের অনেক লোক কিন্তু হারাচ্ছে। তাই তোমাদেরকে সাবধান থাকতে হবে, আর তোমরা কখনো মাদকাসক্ত হবে না, কোনো জিনিসের প্রতি অ্যাডিক্টেড হবে না। আর একটা বিষয় তোমাদের না বললেই না, আসলে তোমাদেরকে সামনে পেলে আমরা যত সুন্দরভাবে বলতে পারতাম, সামনে না পাওয়ার কারণে আমাদের অনেক অব্যক্ত কথা থাকে, অনেক কিছু আমরা এই সরাসরি এইভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও বলি, এই যে ফোনটা দিয়ে তোমরা ক্লাস দেখো, কিন্তু আমাদের ওয়েবসাইটে অনেক বেশি গেমস আসছে, এই সমস্ত গেমসের প্রতি আসক্ত হয়েও না কিন্তু তোমরা, এটাও কিন্তু এক ধরনের অ্যাডিকশান।
এই অ্যাডিকশান থেকেও মুক্তি পাওয়া কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। তোমরা কিন্তু পড়াশোনা বিমুখ হয়ে না, পড়াশোনার সাথে থাকো। অ্যাসাইনমেন্টগুলো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের সবসময় বলা, তোমার অ্যাসাইনমেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে, আমরা কিন্তু তোমরা জানো নিশ্চয়ই, আমরা কিন্তু কাউন্সিলাররা আমরা কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টের বা অভিভাবকের সাথে তোমাদের সাথে আমরা কিন্তু কথা বলছি কিসের জন্য? তোমরা যাতে পড়াশোনার সাথে থাকো, তোমরা যাতে পড়াশোনা, তোমাদের কিন্তু বারবার আমরা খোঁজ নিচ্ছি যে তোমরা ঠিকঠাক, হয়তো তুমি আমাকে সামনাসামনি দেখো নাই, আমি তোমাকে সামনাসামনি দেখি নাই, কিন্তু সবসময় কিন্তু তোমাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু কাউন্সিলিং করছি তোমাদেরকে যে তোমরা ঠিকঠাক মতো পড়ছো কি না। এখন তোমার বাসায় গিয়ে বাকি আমাদের যথাযথ করণীয় আমরা কিন্তু করছি। তোমরা সাবধানে থাকবা, বাসায় থাকবা, অকারণে বাইরে দিয়ে ঘোরাঘুরি করবা না। আগামী ক্লাসগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামী ক্লাস দেখবা এবং যথারীতি অ্যাসাইনমেন্ট জমা দেবা।